আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ নিগার সুলতানা ফ্রম রাসানি আইডিয়াল কলেজ। আজকে আমরা ইউনিট 6 এর লাস্ট লেসনটা পড়ব, লেসন 4। আমি আগের ক্লাসে বলেছিলাম এই লেসনে আমরা জানতে পারবো শিল্পী নামক এক কিশোরী বালিকার কথা, যার বাল্যকালে বিয়ে হয়েছিল এবং বিয়ের পরপরই তার ইনলস ফ্যামিলি বলো বা পাড়া প্রতিবেশী বা নেইবার্স যাদের বলো, তাদের দিক থেকে একটা প্রেশার আসে এই নিউলি ম্যারিড কাপলের ওপর যে তাদের খুব আগে বাচ্চা নিতে হবে, যেটা আমাদের গ্রাম বাংলার অ্যাজ ইউজুয়াল নেচার। আমাদের সোসাইটিতে এই ধরনের মানুষ আছে বা এই ধরনের ফ্যামিলি বা এই ধরনের প্রবলেমের শিকার অনেক অ্যাডোলেসেন্ট গার্লসরাই হয়ে থাকে। তো সেই রকম একটা মেয়েদের প্রতিনিধিত্ব করছে আমাদের এই শিল্পী ক্যারেক্টারটা, যার এই সমস্যাটা আমরা জানবো, সে কীভাবে নিজের হেলথ রিস্কের ব্যাপারে জানতে পারে সেটা জানবো, এবং কীভাবে আলটিমেটলি সে আর তার হাজব্যান্ডের সম্মিলিত চেষ্টায় সমস্যা থেকে তারা বের হয়ে আসে এবং আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ইনলস সবাইকে ম্যানেজ করতে পারে, সে সম্পর্কে আজকের লেসনে আমরা ডিটেলস জানবো। ইউনিট 6-এর লেসন 4-এ আমরা শিল্পী নামক একজন অ্যাডোলেসেন্ট গার্ল সম্পর্কে জানব। আমি আগেই বলেছি যে শিল্পীর লাইফ স্টাইলটা হচ্ছে তাকে 15 বছর বয়সে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল এবং বিয়ের পরবর্তীতে সে তার ইনলস এবং তার আশেপাশে যারা প্রতিবেশী ছিল তাদের মাধ্যমে এই নিউলি ম্যারিড কাপলটা খুব প্রেশারাইজ ছিল বাচ্চা নেওয়ার জন্য, যেটা আমাদের গ্রাম বাংলার অ্যাজ ইউজুয়াল সিন। তো সেই সময়টা শিল্পী একটা এনজিওর দ্বারা পরিচালিত বা এনজিও দ্বারা সমর্থিত একটা এম্পাওয়ারমেন্ট গ্রুপে যোগদান করে, যার কারণে সে জানতে পারে যে অল্প বয়সে গর্ভধারণ করলে মা এবং শিশুর উভয়ের জন্য যেটা ঝুঁকিপূর্ণ হতে পারে ব্যাপারটা, এবং অনেক ক্ষেত্রে মাতৃ মৃত্যুও হতে পারে বা গর্ভের সন্তানও মারা যেতে পারে, এইরকম ব্যাপারগুলো সেটা তার হাজব্যান্ডের সাথে শেয়ার করে। তারপরে নানা ঘটনার মাধ্যমে তারা এই সমস্যাটা মোকাবেলা করতে সক্ষম হয়। তো এখন আমরা সিন প্যাসেজটা একটু শুরু করি। আমি আজকে কয়েকটা লাইন বলে তারপর তোমাদেরকে মিনিংটা বুঝিয়ে দিব। প্রথমেই আসছে যেটা বলা হলো, শিল্পী ওয়াজ অনলি 15 years old when she married Rashid in 2008. Marrying of daughters at an early age is a standard practice for many families living in rural Bangladesh. এখানে কিন্তু বাংলাদেশের সোসাইটির, আমাদের দেশের যে সমাজ ব্যবস্থা, গ্রাম্য সমাজ ব্যবস্থা, সেখানে বাল্যবিবাহটাকে একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিস হিসেবে দেখা হয়। মানে এটাই যেন রীতি বা এটাই নিয়ম, বাল্য বয়সেই বিয়ে দিতে হবে মেয়েদেরকে। পরিবাররা এই ধারণাটাই পোষণ করে থাকে এবং সেভাবে নিজেদেরকে পরিচালিত করে। After her wedding, Shilpi joined a local empowerment group that provides adolescent girls with the tools needed to gradually change cultural practice, particularly those pertaining to early marriage and pregnancy. এখানে সেই গ্রুপের অ্যাক্টিভিটি বলা হয়েছে। নিচের লাইনে আরেকটু আছে, আমি পুরোটা একবারে পড়ি। The group's activities include discussion on how to most effectively change behavior related to reproductive health as well as one-on-one counseling. It also refers peer-to-peer support and life skills training that help adolescents say no to early marriage. বিয়ের পর কী করলো, শিল্পী একটা স্থানীয় একটা ক্ষমতায়ন গ্রুপে যোগদান করলো, যেটার অনেক ধরনের দিক ছিল। যেমন ওই গ্রুপের মধ্যে কি করা হতো, সাংস্কৃতিক রীতিনীতি বা সামাজিক বিভিন্ন রীতিনীতিকে প্রকাশ করা হতো বা জানানো হতো। আরও যেসব সামাজিক ব্যাপারগুলো সেখানে ডিসকাস হতো, তার মধ্যে বাল্যবিবাহ ছিল, অকালে গর্ভধারণের সাথে সম্পৃক্ত অনেক ব্যাপার ছিল, যেগুলো সেখানে আলোচনা করা হতো। এবং এই আলোচনার প্রেক্ষিতে কিশোরী মায়েদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের যোগানও এই এম্পাওয়ারমেন্ট গ্রুপ থেকে দেয়া হতো। তো আরও বলা হয়েছে যে এখানে আরও কী কী আলোচনা করা হতো, পারস্পরিক সমর্থন এবং বাস্তব জীবনের দক্ষতা বৃদ্ধির দক্ষতা বৃদ্ধির যে ট্রেনিংটা, সেটাও এখান থেকে দেওয়া হতো। চেঞ্জ বিহেভিয়ার, এটা কীভাবে সময়ের সাথে সাথে ইফেক্টিভলি পরিবর্তিত হয়, কিসের সাথে সম্পর্কিত বলা হচ্ছে, রিপ্রোডাক্টিভ হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ান অন ওয়ান কাউন্সেলিং বলতে এখানে কি বোঝাচ্ছে, এই সমস্ত গ্রুপের আরও কিছু যে দিক ছিল, তার মধ্যে একটা ছিল প্রজননগত স্বাস্থ্য এবং এককভাবে পরামর্শদানটাকেই ওয়ান কাউন্সেলিং হিসেবে বোঝানো হয়েছে। মানে ওয়ান কাউন্সেলিংয়ের মাধ্যমেই কিন্তু ধরো দলগত একটা কাউন্সেলিং আছে, যে সমষ্টিগতভাবে একদল মানুষকে কাউন্সেলিং করানো হবে বা পরামর্শ দেওয়া হবে, সেটা তো করা হয়, বিভিন্ন গ্রুপ সেটা করে থাকে। কিন্তু এই এম্পাওয়ারমেন্ট গ্রুপের আর একটা বৈশিষ্ট্য ছিল যে তারা এককভাবেও কিশোরীদের স্বাস্থ্যগত সমস্যা বা যে কোনো এই ধরনের সামাজিক
যে ব্যাপারগুলো আছে, সন্তান জন্মদান, প্রজনন, এই ধরনের ব্যাপারগুলোতে সেভাবে কাউন্সেলিং করা হয়ে থাকে। ইট অলসো রেফার্স পিয়ার টু পিয়ার সাপোর্ট। পিয়ার টু পিয়ার সাপোর্ট বলতে পারস্পরিক যে সাপোর্টটা ছিল, পারস্পরিক সম্পৃক্ততা, সেম বয়সের মানুষের দ্বারা যে পরামর্শ আদান প্রদান, জ্ঞান বা পরামর্শ আদান প্রদান, এবং লাইফ স্কিল ট্রেনিং। লাইফ স্কিল ট্রেনিং বলতে আমরা কী বুঝি? জীবন দক্ষতা বৃদ্ধির মানে যে প্রশিক্ষণ, সেটাও দেয়া হতো। এই সমস্ত বিভিন্ন অ্যাক্টিভিটির ফলে কেন দেওয়া হতো? যাতে অ্যাডোলেসেন্টরা বাল্যবিবাহকে নেগলেক্ট করতে পারে বা সরাসরি বাল্যবিবাহকে না বলতে শিখে। মূলত এইগুলোই ছিল এই এম্পাওয়ারমেন্ট মানে স্থানীয় এম্পাওয়ারমেন্ট গ্রুপের একটা অ্যাক্টিভিটি, মানে অনেকগুলো অ্যাক্টিভিটির মধ্যে মূল অ্যাক্টিভিটি। দ্য এম্পাওয়ারমেন্ট গ্রুপ is one of more than 10,000 groups supported by some local non-government organizations, that means NGO, working all over Bangladesh. These NGOs work through Canada's Adolescent Reproductive Health Project, which also aims to increase access to quality health services for adolescents. During one of the group sessions, Shilpi came to understand the potentially harmful effects of early marriage and প্রেগনেন্সি। এই এম্পাওয়ারমেন্ট গ্রুপ মানে শিল্পী যেখানে জয়েন করেছিল সেটাকে বলা হচ্ছে যে 10,000 গ্রুপের মধ্যে একটা, মানে বাংলাদেশে এরকম গ্রুপ অনেক আছে যেটার সংখ্যা মোটামুটি বলা যায় মোর দ্যান 10,000 এখানে বলেছে। সেই মোর দ্যান 10,000 গ্রুপসের মধ্যে এটা হচ্ছে একটা গ্রুপ, যেগুলো সাধারণত আমরা যে এনজিও বলি, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, আমরা জানি বাংলাদেশের প্রতিটা প্রান্তে এরা ছড়িয়ে ছিটিয়ে আছে এবং বিভিন্ন সামাজিক কার্যাবলীর সাথে তারা জড়িত আছে। সেই ধরনের নন গভর্নমেন্ট কোনো একটা এনজিও দ্বারা এই লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপটা সমর্থিত। এখানে কিন্তু এম্পাওয়ারমেন্ট গ্রুপের অনেক বৈশিষ্ট্য বলা হয়েছে, তাদের অ্যাক্টিভিটি আমরা আগের প্যারাতে পড়লাম, এখানেও তাদের অ্যাক্টিভিটি এবং বৈশিষ্ট্য আসছে এবং এখানে তাদের একটু পরিচয় দেওয়া হয়েছে যে এই এম্পাওয়ারমেন্ট গ্রুপটা কাদের অধীনে কাজ করে বা কাদের সমর্থনে কাজ করে। প্রথমে তো বললো এনজিও সমর্থিত গ্রুপ, তারপরেই বলছে দিস এনজিওস, তারা যে এনজিও সমর্থিত গ্রুপের একটা, সেই এনজিও আবার কিসের হয়ে কাজ করে? কানাডার অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্টের অধীনে তারা কাজ করে। সেই হেলথ প্রজেক্টের লক্ষ্যটা কি? লক্ষ্যটা হচ্ছে অ্যাডোলেসেন্ট মানে কিশোর কিশোরীদেরকে একটা স্বাস্থ্যসম্মত সার্ভিস প্রদান করা, যাতে কিশোর কিশোরীরা সহজেই এই সার্ভিসটা পেতে পারে, মানে কোয়ালিটি হেলথ সার্ভিস তারা যাতে পেতে পারে, সেটাই হচ্ছে এই কানাডার অ্যাডোলেসেন্ট রিপ্রোডাক্টিভ হেলথ প্রজেক্টের অ্যাক্টিভিটি। তারপরে বলছে এই ধরনের কোনো একটা সেশন থেকে শিল্পী জানতে পারে বা শিখতে পারে মানে দ্রুত মাতৃত্ব বরণ, মানে দ্রুত যে বিবাহ, আর্লি ম্যারেজ এবং প্রেগনেন্সি, যদি মেয়েরা অল্প বয়সে বিয়ে করে ফেলে এবং অল্প বয়সে তারা প্রেগনেন্ট হয়ে যায়, তখন তাদের মধ্যে তাদের শরীরে বা তাদের মানসিকভাবে যে একটা হার্মফুল ইফেক্ট পড়ে বা কী কী ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে এই টিনেজ গার্লরা যদি মা হয়ে যায় বা তাদের আর্লি বিয়ে হয়ে যায়, সেই সমস্যাগুলোর সম্পর্কে শিল্পী এই ধরনের একটা গ্রুপ সেশন থেকে জানতে পারে। While maternal mortality in Bangladesh has declined by nearly 40% since 2001, the rate remains high with 194 maternal deaths per 1 lakh lives birth in 2010, dropping from 322 in 2001 with a projected decrease to 143 by 2015. এখানে একটা রেশিও বলা হয়েছে যে এই যে মৃত্যু হার, ম্যাটারনাল মর্টালিটি, মাতৃ মৃত্যু হারের যে একটা রেশিও দেওয়া হয়েছে, এখানে বলা হচ্ছে যে 2001 সাল থেকে এই রেটটা 40% কমে এসছে যে সময়টায়। তখনই 2010 সালে প্রতি 1 লাখ জীবিত শিশুর মধ্যে 194টি নিয়ে মাতৃমৃত্যু হার এখনও হাই লেভেলেই আছে, উচ্চ পর্যায়ে সেটা আছে। কীরকম? সেটা 2001 সালে ছিল যেটা 322, সেখান থেকে নেমে 2015 সালে একটা পরিকল্পনা তো ছিল যে মাতৃমৃত্যু হারটা তারা কমিয়ে আনবে বা চাইল্ড ডেথ যেটা সেটা কমিয়ে আনবে, সেটা হ্রাস করা হয়েছিল 143-এ। সো পরবর্তীতে কি বলা হচ্ছে? গার্লস হু গেট প্রেগনেন্ট অ্যাট হাই রিস্ক অফ সিরিয়াস হেলথ কমপ্লিকেশন, যে সমস্ত মেয়েরা প্রেগনেন্ট হয়ে যায় বিয়ের পরপরই, আর্লি ম্যারেজের পরপরই, তারা খুব ভয়ঙ্কর স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যায়।
মানে তাদের জন্য ব্যাপারটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায় অন্য বয়সী মেয়েদের থেকে, বিবাহিত মেয়েদের থেকে। দিস ইনক্লুড ডেঞ্জারাস hemorrhage and fistula, a painful internal injury caused by obstructed childbirth that commonly leads to serious maternal morbidity and social exclusion। এখানে বলা হয়েছে দুটো ভয়ঙ্কর অসুখের কথা বলা হয়েছে, একটা হচ্ছে রক্তক্ষরণ আর একটা হচ্ছে ফিস্টুলা। এই অসুখগুলো সাধারণত যারা অল্প বয়সে বিয়ে হয়ে যায় এবং অল্প বয়সে গর্ভধারণ করে সেই সমস্ত মেয়েরা এই ধরনের ভয়ঙ্কর রোগে আক্রান্ত হয়ে পড়ে, যেটা সন্তান প্রতিরোধ থেকে সৃষ্ট শরীরে এক ধরনের তীব্র ব্যথাপূর্ণ আহতাবস্থা বলা হয়েছে। মানে শরীরের ইন্টারনাল একটা ইনজুরি হয়ে যায় যেটা প্রচণ্ড পেইনফুল, এবং এর জন্য কি হয়, মারাত্মকভাবে মাতৃমৃত্যু এবং সামাজিক বিচ্ছিন্নতার দিকে পরিচালিত হয়। সামাজিক বিচ্ছিন্নতা না হয় রইল, মাতৃমৃত্যু হারটা খুব ভয়ঙ্কর আকারে বৃদ্ধি পায়। এই ধরনের অসুখে যে মেয়েটা আক্রান্ত হয় তার পক্ষে দেখা যায় যে সুস্থভাবে আর কোনো কিছু পরিচালনা করা সম্ভব হয় না, এমনকি সে তো মারাও যেতে পারে, তার গর্ভের সন্তানও ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বা মারা যেতে পারে। নেক্সট প্যারায় যেটা পড়বো সেটা হচ্ছে শিল্পী যখন এটা জানলো সেই ট্রেনিং সেশন থেকে, তার পরবর্তীতে তার অ্যাক্টিভিটিটা কী ছিল। When Shilpi heard about those risks, she invited her husband Rashid to discuss pregnancy with a counselor. যেহেতু সেই লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপে বিভিন্ন রকম কাউন্সেলিংয়ের সুযোগ ছিল, পিয়ার টু পিয়ার কাউন্সেলিংয়ের কথা আমরা পড়েছিলাম, 1-on-1 কাউন্সেলিংয়ের কথা আমরা পড়লাম, এবং গ্রুপ ডিসকাশন তো আছেই। তো শিল্পী তার হাজব্যান্ডকে কী করলো, সে তার হাজব্যান্ডকে সেই রকম কোনো একটা সেশনে একটা কাউন্সিলরের সাথে কথা বলার জন্য বা আলোচনা করার জন্য, এই প্রেগনেন্সি নিয়ে আলোচনা করার জন্য তার হাজব্যান্ডকে রিকোয়েস্ট করলো। আফটার হিয়ারিং অ্যাবাউট দ্য রিস্ক, রাশিদ অ্যাগ্রিড টু ডিলে হ্যাভিং চিলড্রেন ফর 5 years despite pressures from his parents and neighbors to produce an offspring. তো এই সমস্ত রিস্কের কথা যখন রাশিদ জানলো, সে কি সিদ্ধান্ত নিল, সে আরও 5 বছর পরে কোনো সন্তান নেয়ার ডিসিশন নিল। তার এই ডিসিশনটা কিন্তু তার বাবা মা এবং পাড়া প্রতিবেশীর যে ফোর্স ছিল সন্তান নেয়ার জন্য, সেই ফোর্সের বিরুদ্ধেই গেল। মানে তাদের সংসারে এক ধরনের বিয়ের পর থেকে একটা প্রেশার ছিল যে সন্তান নেয় না কেন। আমরা এরকম আসলে অনেক ঘটনাই দেখি যে শ্বশুর বাড়ির থেকে একটা প্রেশার আসে মেয়েদের উপরে, আর যখন সেটা আর্লি ম্যারেজ হয় তখন তো সেই ছোট মেয়েটাকে তারা আরও বিভিন্নভাবে কনভিন্স করার চেষ্টা করে বা প্রেশারাইজ করার চেষ্টা করে, ডমিনেশন করার চেষ্টা করে, গ্রাম বাংলায় যেটা খুব বেশি হয়। তো এইরকম একটা তো আছে প্যারেন্টস, তার উপরে আবার পাড়া প্রতিবেশীরও একটা প্রেশার থাকে। ধরো কোনো ক্ষেত্রে যদি ইনলস ভালোও হয়, হয়তো একটা মেয়ের শ্বশুর শাশুড়ি তার প্রতি সাপোর্টিভ বা তাকে কেয়ার করে, তো সেক্ষেত্রে দেখা যায় যে পাড়া প্রতিবেশীদের খুব কষ্ট হয়ে যায়, তারা এটা মেনেই নিতে পারে না, তারাই আরও বেশি ফোর্স করে করে কান ভারী করতে থাকে। তো এটা আমাদের সমাজের একটা সমস্যা, যেহেতু সমাজের ওই লেভেলের মানুষটা আসলে এরকম এডুকেটেড হয় না, শিক্ষা দীক্ষার অভাব, জ্ঞানের অভাব, তারা হেলথ ইস্যু সম্পর্কে কিছুই জানে না, রিপ্রোডাক্টিভ যে হেলথ যে প্রবলেমগুলো আফটার ম্যারেজ মেয়েদেরকে ফেস করতে হয় সেগুলো তারা গায়েই মাখে না। সো এই ধরনের কাজের জন্য, তাদের এই ধরনের মনোভাবের জন্যই কিন্তু সংসারে অশান্তি বা ফাটলগুলো হয়, যেটা শিল্পী এবং তার হাজব্যান্ড রাশেদকে ফেস করতে হয়েছিল। রাশেদ যখন সেই কাউন্সেলিং শেষ করে এসে ডিসিশন নেয় যে সে আগামী 5 বছরের মধ্যে সে সন্তান নিবে না, 5 বছর পরে নিবে, তখনই তার ফ্যামিলি থেকে, তার নেইবারদের পক্ষ থেকে একটা প্রেশার তারা ফেস করতে থাকে। Together, the couple met with a female healthcare provider who informed them about the various family planning options available. তো এই ধরনের কাউন্সিলিং শেষে রাশেদ এবং শিল্পী কী করলো, তারা একটা নারী স্বাস্থ্যসেবার কোনো একটা দানকারী, যেখানে নারীদের স্বাস্থ্যসেবা সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দেওয়া হয়, মোট কথা সেবাদানকারী প্রতিষ্ঠানে গেল, যেখানে তারা বিভিন্ন সহজলভ্য পরিবার পরিকল্পনা নীতি সম্পর্কে জানতে পারলো, যে তারা কোন পদ্ধতিটা গ্রহণ করবে, সেই রকম কোনো সিস্টেমের মাধ্যমে, মানে সেই সিস্টেমগুলো তারা জানতে পারলো যে তাদের জন্য কোনটা সেফ হয়। নেক্সট, শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেবার্স। এখানে আমরা সমাজে সেই টিপিক্যাল জটিল মানুষগুলো সম্পর্কে কিছুটা জানবো, বা কী ধরনের প্রেশার তারা, একটা মেয়ে বা তার হাজব্যান্ড ফেস করতে পারে। সবসময় কিন্তু হাজব্যান্ড যে সাপোর্টিভ হয় না তা না, হাজব্যান্ডরা সাপোর্টিভ হতে গেলেও মাঝে মাঝে তাদেরকেও ফ্যামিলির প্রেশারে পড়তে হয়। সো সেই সমস্ত কথাগুলো এখানে এসছে। শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেইবার্স কন্টিনিউ টু প্রেশারাইজ দ্য নিউলি ম্যারিড, মানে নববিবাহিত যে দম্পতি শিল্পী এবং রাশেদ,
এখানে বলা হয়েছে যে এই প্রেশারটা শিল্পীর শাশুড়ি এবং তার প্রতিবেশীদের থেকে কিন্তু কন্টিনিউয়াস আসতেই লাগলো যে তারা বাচ্চা নিবে না, এটার এগেনস্টে সেই প্রেশারটা কিন্তু অলরেডি চলছে। Deeply rooted cultural practice and traditions caused a rift between Shilpi and Rashid and their extended family. Some of those members insulted and criticized the couple. এই যে আর্লি ম্যারেজ এবং আর্লি যে বাচ্চা নিতে হবে এই ব্যাপারটাকে দুটো ব্যাপারটাকেই ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিস অ্যান্ড ট্রেডিশন বলা হয়েছে। এটা কেন বলা হয়েছে, মানে এটা এমনভাবে প্রচারণা করা হয় যেন এটা আমাদের সমাজ সংস্কৃতির একটা অংশ, এটা যেন একটা ঐতিহ্যে পরিণত হয়েছে যে মেয়েদেরকে বাল্যবিবাহই দিতে হবে এবং বিয়ের পরপরই সন্তান নিতে হবে। সেই জন্য এটাকে ডিপলি রুটেড কালচারাল প্র্যাকটিস অ্যান্ড ট্রেডিশনের সাথে তুলনা করেছে। এই যে কালচারাল প্র্যাকটিস অ্যান্ড ট্রেডিশন বললো যে ব্যাপারটাকে, সেটাই কিন্তু শিল্পী আর রাশেদ এবং তাদের যে বর্ধিত পরিবার তার মধ্যে একটা ফাটল ধরিয়ে দিল। স্বাভাবিকভাবে কিন্তু সংসারে যে ভাঙনগুলো এর মাধ্যমে কিন্তু শুরু হয়। একটা 15 বছরের মেয়ের পক্ষে কিন্তু তার যে ডিসিশন সেটাকে ধরে রাখার জন্য যে শক্তি বা মনোবল দরকার সেটা কিন্তু থাকে না। হাজব্যান্ডের সাপোর্ট পেলেও পরিবার তাদেরকে এমনভাবে প্রেশারাইজ করে, পরিবার না করলে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এমনভাবে প্রেশারাইজ করে যে সেটা আসলে আলটিমেটলি ভাঙনের দিকেই যায়, সেই ব্যাপারটাই এখানে বোঝানো হয়েছে। আর লাস্টে বলা হয়েছে সাম অফ দোজ মেম্বার্স ইনসাল্টেড অ্যান্ড ক্রিটিসাইজ, তাদের মধ্যে কিছু পরিবারের সদস্য আছে, পরিবারের সদস্য বলো বা পাড়া প্রতিবেশী বলো, সেই কাপলটাকে মানে সেই দম্পতিকে বিভিন্ন রকম অপমান অপদস্থ করার চেষ্টা করলো বা তাদের সমালোচনা করতে লাগলো। তারপরে আমরা পড়ব আনএবল টু কনভিন্স দেয়ার ক্লোজ রিলেটিভস অফ দ্য রিস্ক, শিল্পী অ্যান্ড রাশেদ রিটার্ন টু দ্য কাউন্সিলর। শিল্পী আর রাশেদ তো বারংবার চেষ্টা করেই যাচ্ছিল তাদের পরিবার আত্মীয় স্বজনকে কনভিন্স করার জন্য, মানে এই ব্যাপারটাতে তাদেরকে রাজি করানোর জন্য, কিন্তু তারা ব্যর্থ হচ্ছিল। সো ব্যর্থ হয়ে তারা কি করলো, তারা আবার সেই সেবাদানকারী মানে লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপের সেই কাউন্সিলরের কাছে গেল যে কি করা যায় ব্যাপারটা নিয়ে, কীভাবে সমস্যার সমাধান তারা পেতে পারে। They took the help of a parent peer who has been trained to speak to other parents about adolescent issue. তো তারা কি করলো, তারা বাবা মায়ের সমতুল্য একজনের একটা গ্রুপের সহায়তা নিলেন, যাদের কাজ হচ্ছে অন্যের বাবা মাদের এই যে বয়সন্ধিকালের যে সমস্যাগুলো হয় মেয়েদের সেই বিষয়গুলো বোঝাবেন। কিভাবে বোঝাবেন, তারা এই জন্যই বোঝাতে পারবেন, সেই প্যারেন্ট পেয়ারটা এই জন্য অন্য বাবা মাকে বোঝাতে পারবেন কারণ তারা হচ্ছে এই অ্যাডোলেসেন্স ইস্যুগুলো নিয়ে প্রশিক্ষণ প্রাপ্ত। ওই লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপের বিভিন্ন প্রজেক্টের আন্ডারেই এই সমস্ত প্রশিক্ষণ দেওয়া হয়। তো একটা বাবা মাকে হয়তো তার সন্তান ছেলে হোক বা মেয়ে হোক রাজি করাতে পারে না, কিন্তু সেই বাবা মা যখন তার বয়সী আর একটা বাবা মার কাছ থেকে পরামর্শ পাবে সেটা কিন্তু অনেকটাই গ্রহণযোগ্য হয়, কারণ সিমিলার এজের মধ্যে মতামত বা পরামর্শ বিনিময়টা কিন্তু খুব ইফেক্টিভ, এটা সব ক্ষেত্রেই ইফেক্টিভ। এই প্যারেন্ট পেয়ারটা এই জন্য এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো শিল্পী আর রাশেদের অনুরোধে তাদের বাবা মাকে ট্রেন করার জন্য বা তাদের বাবা মাকে বোঝানোর জন্য আরেকজন প্যারেন্ট পেয়ারের তারা হেল্প নিলেন। এটা এই হেল্পটা তাদের কে করলো, সেই এম্পাওয়ারমেন্ট গ্রুপেরই সাজেশনে তারা এই কাজটা করলো। তারপর আমরা সেটার আফটার ইফেক্ট দেখব। শিল্পীস মাদার ইন ল অ্যান্ড নেইবার্স ইভেনচুয়ালি কেম টু আন্ডারস্ট্যান্ড দ্য হার্মফুল ইফেক্টস অফ আর্লি প্রেগনেন্সি অন মাদার অ্যান্ড চাইল্ড। তো এই চেষ্টাটার পরে যখন প্যারেন্ট পেয়াররা এই বয়সন্ধিকালের বিভিন্ন রকম সমস্যা সংক্রান্ত ব্যাপারগুলো নিয়ে বা হেলথ রিস্ক নিয়ে বোঝাতে চাইলেন বা অ্যাডভাইস দিলেন তাদেরকে, শিল্পী রাশেদের বাবা মাকে, তো এই পর্যায়ে শিল্পীর শাশুড়ি এবং প্রতিবেশীরা বুঝতে পারল যে অকালে গর্ভধারণের যে বিভিন্ন ক্ষতিকর দিক আছে, মা ও শিশুর উপর যে এর ক্ষতিকর প্রভাবটা আছে, অ্যাট লাস্ট তারা বুঝতে পারল। লাস্ট অফ অল আসছে, টুডে দ্য ভিলেজ নো লঙ্গার প্রেশারাইজ দ্য কাপল, দেয়ার প্যারেন্টস অ্যান্ড নেইবার্স নাও সাপোর্ট দেম অ্যান্ড স্পিক আউট এগেনস্ট আর্লি ম্যারেজ অ্যান্ড প্রেগনেন্সি। এটাই হচ্ছে পুরো প্যাসেজের যে এত ঘটনা ঘটলো তার সামারি, যে কি হলো শেষ পর্যন্ত বলা হচ্ছে এখন আর ওই গ্রামবাসীরা সেই দম্পতির ওপর, শিল্পী বা রাশেদের ওপর কোনো রকম চাপ সৃষ্টি করে না। তাদের বাবা মা এবং প্রতিবেশীরাও এখন তাদেরকে সাপোর্ট করছে এই ব্যাপারে,
তারা যেভাবে লাইফ লিড করতে চায় সে ব্যাপারটা সাপোর্ট করছে, এবং বাল্যবিবাহ এবং অকালে গর্ভধারণের বিরুদ্ধে তারা এখন ক্লিয়ারলি কথা বলতে পারে, মানে তারাও ব্যাপারটার এগেনস্টে চলে গেছে। কোন ব্যাপার? আর্লি ম্যারেজ অ্যান্ড আর্লি প্রেগনেন্সি। সো গল্পের শেষটা খুব সুন্দর, যে আলটিমেটলি রাশেদ এবং শিল্পী সাকসেসফুল হলো তাদের যে প্রচেষ্টা। কিন্তু সবসময় কিন্তু এরকমটা হয় না, গল্পের শেষটা এত সুন্দর হয় না। সুন্দর হয় না বলেই আমাদের সোসাইটির অনেক মেয়েকে ধরো এই ধরনের সিচুয়েশনে পড়েও মৃত্যুর মুখে পতিত হতে হয়, অথবা অনেক মেয়ে কী করে, সুইসাইডের মতো মারাত্মক অ্যাটেম্পও নিয়ে ফেলে। সো যাই হোক, শিক্ষা দীক্ষা যেখানে আছে সেখানেই এই ধরনের মানে অ্যাডভাইস বা কাউন্সিলিংগুলো কাজে লাগে। তো এই হলো আজকে আমাদের প্যাসেজটা। তো এই প্যাসেজটা যেহেতু পড়া শেষ, আমি দু একটা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করবো। প্রথমেই বলি, ফ্লো চার্টে তোমাদের একটা ফ্লো চার্ট দেওয়া আছে, যেখানে এনজিওদের অ্যাক্টিভিটিটা জানতে চেয়েছিলেন। বাংলাদেশে যে এনজিওদের অ্যাক্টিভিটি সেটা সম্পর্কে এসেছে, এবং ফ্লো চার্টের এক্সট্রা কোশ্চেনের যে 4টা ফ্লো চার্ট আছে, মানে এই সেম প্যাসেজে তোমাদের টোটাল 5টা ফ্লো চার্ট। এর মধ্যে এক্সট্রা কোশ্চেনের যে 4টা আছে সেখান থেকে খুব ভালো মতো প্রিপারেশন নেবে, সেগুলো বেশি ইম্পর্টেন্ট। আর 2টা কোশ্চেন যেটা আমি আলোচনা করবো, মানে যে 2টো কোশ্চেন তোমাদেরকে রেডি করতে বলছে পরীক্ষার জন্য, সেই 2টো কোশ্চেনের মধ্যে থেকেও তোমাদের 2টো ফ্লো চার্টের প্রিপারেশন হয়ে যাবে। এর মধ্যে একটা কোশ্চেন হচ্ছে, হোয়াট প্রবলেমস শিল্পী ফেসড অ্যান্ড হাউ শি ওভারকাম দেম। যেহেতু আমরা এই প্যাসেজটা অলরেডি পড়ে ফেলেছি, সো আমরা শুরু থেকেই জানি যে শিল্পীর প্রবলেমটা কী ছিল। 15 বছর বয়সে তার বিয়ে হয়ে যায়, এবং তারপরে তার শ্বশুর বাড়িতে তার যে প্রবলেমগুলো হয়, আত্মীয় স্বজন নেইবারদের কাছ থেকে বলো বা পাড়া প্রতিবেশী যাই বলো, অনেক ক্রিটিসিজমের সম্মুখীন হতে হয়েছে। বাট তার একটা পজিটিভ দিক ছিল, তার হাজব্যান্ডটা তার প্রতি সাপোর্টিভ ছিল। তো যাই হোক, এইটুকু নিয়ে তার লাইফের যে প্রবলেমগুলো সে ফেস করেছে বা তার হাজব্যান্ড সহ সে ফেস করেছে, সেগুলো লিখতে হবে, এবং কীভাবে ওভারকাম করেছে। আমরা সেম প্যাসেজের লাস্টে একটা খুব ভালো ফিনিশিং পেয়েছি, সো সেইভাবে অ্যানালাইসিস করে লিখতে হবে। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, লিডিং ইভেন্টস অফ শিল্পীস লাইফ। তো এই প্যাসেজটা পড়লে আশা করি আমাদের এটা বুঝতে সমস্যা হবে না যে তার জীবনের লিডিং ইভেন্টসগুলো কী। তার আর্লি ম্যারেজ হয়েছে, এটা একটা তার লাইফের প্রবলেম, কিন্তু তারপরে সে যে লোকাল এম্পাওয়ারমেন্ট গ্রুপে জয়েন করেছে, সেখান থেকে যে সে যে নলেজটা গ্যাদার করেছে, তারপরে তার হাজব্যান্ডকে সে কনভিন্স করেছে। তার জীবনে সে এম্পাওয়ারমেন্ট গ্রুপের যে ট্রেনিং প্রাপ্ত, যে আফটার ট্রেনিং তার যে একটা সিচুয়েশন বা কন্ডিশন, সেখানে কিন্তু সে অনেক প্রবলেমেরই সমাধান পেয়ে গেছে, এবং সেটা নিজের লাইফেও সে অ্যাপ্লাই করতে পেরেছে এবং আলটিমেটলি সাকসেসফুল হয়েছে। সো এখানে আমরা সেই লিডিং পয়েন্টগুলো লিখবো, প্রবলেমগুলো আসবে এখানে, প্রবলেমের সলিউশনগুলো এখানে আসবে। এবং এই 2টো কোশ্চেন থেকে তোমাদের কোশ্চেন অ্যান্সারের জন্য ইম্পর্টেন্ট, আবার ফ্লো চার্টের জন্য ইম্পর্টেন্ট। এক্সট্রা কোশ্চেনের যে 4টা ফ্লো চার্ট দেওয়া আছে, তার মধ্যে 2টোই হচ্ছে, 2টোর কোশ্চেনই হচ্ছে এই 2টো। সো আশা করি বুঝতে সমস্যা হওয়ার কথা না, এটা ভালো করে একটু পড়ে নিবে। ওয়ার্ড মিনিং আছে এখানে প্রচুর ইম্পর্টেন্ট, এবং একটু ডিফিকাল্ট ওয়ার্ড মিনিংও আছে, যেগুলো সিনোনিম অ্যান্টোনিম সব ভালো করে পড়বে। তোমাদের বই থেকে খুঁজে বের করবে যে এই প্যারাগ্রাফটা থেকে কী কী ক্লজ টেস্ট আছে, মানে টেক্সচুয়াল ক্লজ টেস্টের জায়গায় খুঁজলেই তোমরা এটা পেয়ে যাবে, উইথ ক্লু, উইদাউট ক্লু। এবং এখান থেকে কিন্তু তোমাদের রিয়ারেঞ্জও আসতে পারে। তোমরা জানো যে রিয়ারেঞ্জ তোমাদের টেক্সচুয়াল আসতে পারে টেক্সট থেকে। সো টেক্সট বেস যেগুলো, সেগুলো কিন্তু সিলেবাসে মার্ক করা নেই, কিন্তু সিলেবাসে কিন্তু উল্লেখ করা আছে যে টেক্সচুয়ালগুলো পড়তে হবে। সো সম্মিলিতভাবে ভালো মতো প্রিপারেশন নাও, যেহেতু আগামী মাসের 18 তারিখ থেকেই হয়তো আমাদের সেমিস্টার ফাইনাল বা তোমাদের ইয়ার ফাইনাল সেটা শুরু হতে যাচ্ছে। সেই পরীক্ষার জন্য ভালো মতো প্রিপারেশন নাও। আজকে এই ক্লাস আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।